13 নম্বর অধ্যায়ের কিছু প্রশ্ন দেখবো। প্রশ্নগুলা বেশ একটু বড় সাইজের, তবে ততটা জটিল নয়, যেহেতু আমরা নিউটন রিং করে আসছি। এই প্রশ্নগুলা পড়ছি আগে, এগুলো আমরা আইডিয়া গুলো সহজেই ধরতে পারবো, সহজেই এগুলো আমরা বুঝতে পারবো। তবে প্রশ্নের আকারটা একটু বড়। এ ব্যাপারে সাজেস্ট থাকবে, যদি অন্যান্য অধ্যায়ের প্রশ্ন যদি কমন চলে আসে, তাহলে এই বড় প্রশ্নগুলা উত্তর না করাই ভালো। কারণ মাঝখানে গিয়ে যদি আটকে যাও, তখন আবার সেটা মিলানো একটা ঝামেলার ব্যাপার। আবার আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু বড় সাইজের প্রশ্ন। এই জন্য সাজেস্ট থাকবে, করতে হবে, অধ্যায়ের প্রশ্নগুলো আয়ত্ত করতে হবে। যদি কারো এগুলা বাদ দিয়েও অন্য প্রশ্ন কমন চলে আসে, তাহলে এই অধ্যায়ের বড় 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 প্রশ্নগুলো স্কিপ করা যেতে পারে। হুম, আজকে যে প্রশ্ন দেখবো, এই প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ শুরু করি। যে প্রশ্ন এটা, হ্যাঁ, একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তনে তীব্রতার রাশিমালা প্রতিপাদন করো। তীব্রতার রাশিমালা প্রতিপাদন করো। তাহলে আমরা অপবর্তন সম্পর্কে নিশ্চয়ই জানি, তাই না? অপবর্তন হচ্ছে যে সহজ জিনিস, যে সূক্ষ্ম ধার, মনে করি যে এরকম একটা চির আছে, এই যে এইখানে একটা, এখানে একটা, এই যে সূক্ষ্ম এই চিরের ধার আছে, ধারের এই ধারগুলো যদি অনেক সূক্ষ্ম হয়, তাহলে এই যে ধারগুলো ঘেঁষে যাওয়ার সময় আলোক রশ্মি একটু বেঁকে যায়, একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে কিন্তু অপবর্তন বলা হয়। তাহলে এই অপবর্তনের তীব্রতার রাশিমালা আমরা প্রতিপাদন করব। শুরু করি। আচ্ছা, ধরা যাক এ প্রস্থ বিশিষ্ট একটি সরু রেখাচিত্র এবি কাগজতলের উপর লম্বভাবে অবস্থিত। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ সমতল তরঙ্গমুখ এবি আকারে রেখাচিত্রের উপর লম্বভাবে পতিত হচ্ছে। রেখাচিত্রের মধ্য দিয়ে নির্গত সমান্তরাল আলোক রশ্মি এল উত্তল লেন্স দ্বারা এর ফোকাস তলে অবস্থিত পর্দা এমএন এর উপর অভিসারিত করা হয়। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু চিত্র থেকে বলে দিয়ে আসি যে এখানে কি ঘটছে, তাহলে জিনিসটা সহজ হবে। আচ্ছা, আমরা চিত্রটা দেখি। এটা মূলত চিত্রটারই ব্যাখ্যা, ওই কথাগুলো। আচ্ছা, এই যে একটা একক চির, তাই না? একক চিরের কথা বলছে, এই পুরোটাই কিন্তু একটা চির। চির, এই যে এ থেকে বি, এ বি হচ্ছে একটা চির। চির মানে বুঝতে পারতেছো যে চির ব্যাপারটা বলে, এই এই জায়গাটা হচ্ছে অস্বচ্ছ, এই জায়গাটা অস্বচ্ছ, আবার এই জায়গাটা অস্বচ্ছ। মাঝখান দিয়ে এটা স্বচ্ছ জায়গা, এই দিক দিয়ে আলো পাস হতে পারে। তাহলে এইটা, এই জন্য এটাকে চির বলা হচ্ছে। এদিক দিয়ে আলো যাবে না, এদিক দিয়ে যাবে। চির বা ছিদ্র, এটার সাথে আমরা পরিচিত কথাটার সাথে। তাহলে চির কি জিনিস আমরা বুঝতে পারছি। তাহলে এবি, এটা হচ্ছে একটা চির। এই এবি চিরের উপর একটা আলোক রশ্মি সমান্তরালে আসবে। এই যে আলোক রশ্মি সমান্তরালে আসতেছে, এই যে এটা, তারপর এইটা, আলোক রশ্মি সমান্তরালে আসতেছে। আর সমান্তরালে আলোক রশ্মি গুলো গেছে, মাঝখানে এখানে একটা আবার লেন্স রাখা আছে। এখান থেকে আলোক রশ্মিগুলো নির্গত হওয়ার পর এই লেন্স কর্তৃক অভিসারিত হয়েছে কোথায়? পর্দায়। এই যে এইখানে এই জায়গাটাতে একটা পর্দা রাখা আছে। এই উত্তল লেন্সটার যে ফোকাস দূরত্ব, অর্থাৎ যে দূরত্বে এই উত্তল লেন্সের উপর সমান্তরাল রশ্মি এসে পতিত হলে সে যে বিন্দুতে মিলিত করবে, সেটা হচ্ছে তার ফোকাস দূরত্ব। ওই ফোকাস দূরত্বে একটা পর্দা রাখা আছে, এই পর্দাটা হচ্ছে এমএন। তার মানে এই দিক থেকে আলোক রশ্মি চিরের উপর আসবে, আসার পর অপবর্তিত কিছু পরিমাণ রশ্মি অপবর্তিত হবে, কিছু পরিমাণ আলোক রশ্মি সোজা চলে যাবে, কিন্তু আবার এই লেন্সের উপর এসে পড়বে। এই লেন্সের উপর এসে পড়ার কারণে উত্তল লেন্সের বৈশিষ্ট্য অনুসারে সে সমান্তরাল রশ্মিগুচ্ছকে এক বিন্দুতে মিলিয়ে ফেলবে। যেমন এখানে খেয়াল করো, যে এইখানে আসছে, এইদিকে মিলিত হয়েছে, আবার এদিক দিয়ে যারা ছিল একই জায়গায় এসে মিলিত হয়েছে। এই জায়গাটা খেয়াল করো, সমান্তরাল ছিল, তারা কিন্তু একই জায়গায় এসে মিলিত হয়েছে। তাহলে এইটাই হচ্ছে মূলত ওই যে চিত্রের কথা, উপরে যে কথাবার্তা ছিল, সেই কথাবার্তা। আরেকটু যাই। হ্যাঁ,
অভিসারিত হয়, আমরা এই পর্যন্ত পড়ছি। ফলে আপাতনের অভিমুখে রেখাছিদ্রের মুখোমুখি একটি উজ্জ্বল কেন্দ্রীয় পট্টি এবং এর দুই পাশে একান্তরভাবে সজ্জিত অন্ধকার ও কম উজ্জ্বল কয়েকটি পট্টির সৃষ্টি হয়। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তুলনায় অন্যান্য পট্টির আলোক তীব্রতা অনেক কম হয় এবং তা বাইরের দিকে দ্রুত হ্রাস পায়। শুধু তাই নয়, পট্টিগুলোর প্রস্থও সমান থাকে না। নিম্নে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হলো। আমি একটু চিত্র থেকে ব্যাপারটা বলি যে কিভাবে হবে। এটা একটু বড় করে নেই। ঠিক আছে, এই যে এতক্ষণ বাংলা কথাগুলো যা বলা হয়েছে সেটার ব্যাখ্যা এটাই, যে আমরা তো দেখেছি যে এগুলা মিলিত হবে, তাই না? উত্তর লেন্স আর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যে এসেছিল, আগত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিয়ে ফেলবে। মিলিয়ে ফেলার কারণে যেহেতু দুইটা তরঙ্গ এখানে আপতিত হচ্ছে, তাদের মধ্যে যদি দশা পার্থক্য বা পথের পার্থক্য থাকে, তাহলে কিন্তু তারা বিপরীত দশায় মিলিত হবে। বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে সেখানে অন্ধকার পট্টি সৃষ্টি হবে। আবার যারা সমদশায় মিলিত হবে, তারা উজ্জ্বল পট্টি সৃষ্টি করবে। তাহলে এখানে বলছে যে এখান থেকে আলোক রশ্মি যখন আসে, আসার পর আহ, আলোক রশ্মির কিছু অংশ আলোক রশ্মির কিছু অংশ অপবর্তনের ধর্মের কারণে বেঁকে যায় না, বেঁকে না গিয়ে তারা সোজাসুজি চলে আসে, সোজাসুজি একটা বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, এক্ষেত্রে এই যে এই বরাবর যে আলোক রশ্মিটা এখানে গেছে, মিলিত হয়েছে, আবার এই যে এই আলোক রশ্মিটা এখানে আসছে বি বিন্দু থেকে ও তে গেছে, এ থেকে ও তে আসছে, আবার এক ধরনের একটা আলোক রশ্মি বি থেকে ও তে গেছে। এদের মধ্যে পথের কোনো পার্থক্য নেই, খেয়াল করো, একই রাস্তা তারা পাড়ি দিয়েছে। এই জন্য এদের মধ্যে পথের পার্থক্য না থাকায় এই যে ও বিন্দু যেখানে এই আলোক রশ্মি মিলিত হয়েছে, এই বিন্দুটা এটা খুবই উজ্জ্বল হবে এবং এইটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি, ও বিন্দুটাকে। এর আগে আমরা ব্যতিচার ব্যাপারটা দেখে এসেছি। ব্যতিচারে আমরা কি দেখেছিলাম? ব্যতিচারে দেখেছিলাম যে অনেকগুলো উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। যে এইখানে মনে করে যে এইটা হচ্ছে উজ্জ্বল অবস্থা, পরে মাঝখানে সাদা চিহ্নিত, সেগুলো মনে করে যে উজ্জ্বল, আর সবুজ চিহ্নিত এগুলো মনে করে যে হচ্ছে অন্ধকার। তাহলে এইরকম এরকম ছিল। তাহলে একটা হচ্ছে অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল, এভাবে ক্রমান্বয়ে সজ্জিত ছিল। কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে সবগুলো তীব্রতা সমান ছিল। এই যে প্রথম যেটা, প্রথম অন্ধকার যে পরিমাণ তীব্র বা গাঢ় ছিল, দ্বিতীয় অন্ধকারে একই পরিমাণ তীব্র। এটা এই যেটা আমাদের, আমরা শুধু ইয়ার কথা পড়েছিলাম, ব্যতিচার। এই ব্যতিচারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। আবার মনে করি যে প্রথম যে উজ্জ্বল অংশ, এই উজ্জ্বল অংশের যে পরিমাণ তীব্রতা ছিল, এর পরের উজ্জ্বল অংশের তীব্রতা একই রকম, আবার এর পরের অংশের তীব্রতা একই রকম। এভাবে সব অন্ধকারগুলোর তীব্রতা বা গাঢ়ত্ব বা ঘনত্ব যেটাই বলো না কেন, সব একই রকম ছিল। আবার সব উজ্জ্বলতার তীব্রতা একই রকম ছিল। এটা শুধুমাত্র ব্যতিচারের ক্ষেত্রে এরকম, এরকমটা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু এখন এটা কিন্তু ব্যতিচারও ঘটবে, প্লাস অপবর্তনের কারণে ব্যতিচার। এখানে কিন্তু ওই যে আগে, এখানে আবার চিরের গা ঘেঁষে যাওয়ার কারণে সেটা যে বেঁকে যায়, এখানে কিন্তু অপবর্তন আছে। আগেরটাতে শুধু ব্যতিচার ছিল, এখন হচ্ছে ব্যতিচারও আছে প্লাস অপবর্তনও আছে। এখন কিন্তু একটু ভিন্ন ঘটনা হলো। এখন কি হবে? এখন এই যে এইটা দিয়ে বোঝা যায়, চিত্র দিয়ে, যে এই যে এটা যেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি, এই পট্টির উজ্জ্বলতা বা গাঢ়ত্ব সবচেয়ে বেশি হবে, খুবই উজ্জ্বল হবে। এর পরের যে উজ্জ্বলতা, মনে করছে এখানে একটা অন্ধকার বিন্দু আছে, আবার পরের যে উজ্জ্বলতা, তার উজ্জ্বলতা একটু কম, এখানে একটা অন্ধকার বিন্দু আছে, এইখান থেকে তার পরের উজ্জ্বলতা আর একটু কম, এইখানে একটা অন্ধকার আছে আর একটু কম। এভাবে যত বাইরের দিকে যাবে উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে। এটা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রেও তাই এবং অন্ধকার বিন্দুর ক্ষেত্রেও তাই। তাহলে প্রথম যেটা অন্ধকার বিন্দু পাওয়া যাবে, সেটার উজ্জ্বলতা, সেটার অন্ধকারের গাঢ়ত্ব, উজ্জ্বলতা না, অন্ধকারের গাঢ়ত্ব একটু কম, তারপরেরটা আরো একটু কম, তারপরেরটা আরো একটু কম, এভাবে কমবে। তো এই ঘটনা হচ্ছে যখন অপবর্তনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে। এর আগে কিন্তু এরকমটা ঘটেনি, যখন আমরা শুধুমাত্র ব্যতিচারের ব্যাপারটা দেখে এসেছি। এই বিষয়ে একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে এটাই বলা হচ্ছে যে
আমি এতক্ষণ যা বললাম উপরে বাংলা কথাগুলিতে এটাই ব্যাখ্যা করা হয়েছে। যত বাইরের দিকে যাওয়া যাবে উজ্জ্বলতা ধীরে ধীরে কমবে। এবং এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে কিছু পরিমাণ আলো সোজা যাবে আবার কিছু পরিমাণ আলো বাঁকবে কেন। এটা আমরা হাইগেনের নীতিতে দেখে এসেছিলাম যে সমতল তরঙ্গমুখের মধ্যে প্রতিটা তরঙ্গমুখ অসংখ্য গৌণ তরঙ্গমুখ সৃষ্টি করে। মূল তরঙ্গমুখ তো থাকেই, গৌণ তরঙ্গমুখ সৃষ্টি করে। তাহলে যেহেতু অসংখ্য, এই যে এটা একটা সমতল তরঙ্গমুখ এখানে আপতিত হয়েছে, এই সমতল তরঙ্গমুখ তো পুরোটাই সমতল আকারে যাবে না, কিছু পরিমাণ গৌণ তরঙ্গ সৃষ্টি হবে, এই গৌণ তরঙ্গ গুলাই বেঁকে যাবে। তাহলে এই গৌণ তরঙ্গের কিছু অংশ সোজা চলে যাবে, কিছু অংশ বেঁকে চলে যাবে। তাহলে হম উজ্জ্বলতা সর্বাধিক হয়। এই পর্যন্ত আমরা বুঝে ফেললাম, আশা করি চিত্রটাও বুঝে ফেলছো। আর এই যে এটা দিয়ে তীব্রতার যে ক্রমান্বয়ে কমতেছে, মাঝখানে বেশি, ক্রমান্বয়ে কমতেছে, এই ব্যাপারটা আমরা বুঝে ফেলছি। আর এমএন হচ্ছে একটা পর্দা, এটা একটা লেন্স, এবি হচ্ছে চির, চিরের মধ্যবিন্দু হচ্ছে ডি, এবং এই চিরের প্রস্থ, এই যে প্রস্থ, এইটাকে এ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই চিরের প্রস্থ হচ্ছে A। এখন আমরা নিচে আসি, দেখি কি বলছে। ধরা যাক কিছু অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ থিটা কোণে অপরিবর্তিত ডিপি অভিমুখে সমান্তরাল এল লেন্স কর্তৃক পর্দা পি এ কেন্দ্রীভূত হয়। এক্ষেত্রে অনুতরঙ্গ সমান পথ অতিক্রম করে না বলে পি বিন্দুতে ওই সকল তরঙ্গের দশা সমান হয় না। এদের পথের পার্থক্য নির্ণয় করার জন্য, আচ্ছা এই পর্যন্ত আগে দেখে আসি। আমরা এর আগে দেখে এসেছি যে ব্যাপারটা কি ছিল। তার আগে এইখান থেকে সমতল তরঙ্গমুখের কিছু পরিমাণ আলোক রশ্মি সরাসরি ও বিন্দুতে কোনো প্রকার পথের পার্থক্য ছাড়াই তারা মিলিত হয়েছিল এবং তারা কেন্দ্রীয় উজ্জ্বল ও গঠন করেছে, ও বিন্দুতে এটা গঠন করেছে। আর কিছু পরিমাণ গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ তারা একটু বেঁকে গিয়েছে, তারা একটু বেঁকে গিয়ে এই যে পি বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে সেই বাঁকা অংশটা। তাহলে কি পরিমাণ বাঁকছে, এই যে এইখানে থিটা, এই পরিমাণ বাঁকছে। কিন্তু এখানে খেয়াল করো যে এইখানে এই যে এ থেকে পি পর্যন্ত, আবার পি থেকে সি পর্যন্ত, পি থেকে বি পর্যন্ত, এদের মধ্যে পথের পার্থক্য আছে। এরা কিন্তু সমান, যারা সোজা গিয়েছিল তারা সমান পথ পাড়ি দিয়েছে, এরা কিন্তু সমান পথ পাড়ি দেয়নি। এই যে এরা, দেখো এখানে এ বিন্দু থেকে যদি সি বিন্দুর উপর একটা লম্ব টানা হয় তাহলে বোঝা যাবে এই যে এই অংশটা, এই অংশটা একটু বেশি, পরিমাণটা একটু বেশি। তার মানে যে বি বিন্দু থেকে যে আলোক রশ্মি গিয়েছে তার এই পরিমাণ বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে, এবং যে যে আলোক রশ্মির যে অংশটা এ বিন্দু থেকে পি বিন্দুতে গেছে তাকে বিসি পরিমাণ দূরত্ব কম অতিক্রম করতে হচ্ছে। তার মানে এখানে পথের পার্থক্য আছে। এখানে তাই বলছে যে সমান পথ অতিক্রম করে না। হ্যাঁ, এদের যেহেতু পথের পার্থক্য আছে, এদের দশাও সমান হবে না। পথের পার্থক্য যদি সমান না হয় তাহলে দশা সমান হবে। দশা বিষয়টা কি আমি কিন্তু আগেই ভালো করে বুঝে এসেছি, এটা মনে রাখতে হবে। দশা ব্যাপারটা কি, তারপর খেয়াল করে আমরা পরের অংশে যাই। এখন আমরা পথের পার্থক্য নির্ণয় করার জন্য এই লম্ব টানবো। লম্ব টানার পর তাহলে কোণ পিডি ইকুয়াল থিটা হবে, তখন নির্গত, হ্যাঁ, কোণ পিডি ইকুয়াল থিটা হবে। এখন এ ও বি বিন্দুর মধ্যে নির্গত তরঙ্গের মধ্যে পথের পার্থক্য বিসি ইকুয়াল এ বি সাইন থিটা ইকুয়াল এ সাইন থিটা। এই পর্যন্ত একটা চিত্র থেকে দেখে আসি এটা কি কি ঘটলো। তাহলে আমাদের এখন মূল কাজ হচ্ছে কি, এদের মধ্যে পথের পার্থক্য নির্ণয় করা। কার মধ্যে, এই যে এ বিন্দু থেকে যে আলোক রশ্মি পি বিন্দুতে গিয়েছে এবং বি বিন্দু থেকে যে আলোক রশ্মি গুলো পি বিন্দুতে গিয়েছে তাদের মধ্যে পথের পার্থক্য নির্ণয়। পথের পার্থক্য নির্ণয় করতে এ থেকে এই যে এই আলোক রশ্মির উপর একটা সি লম্ব টেনে নিতে হবে। লম্ব টেনে নিলে এটা হচ্ছে সেই পথের পার্থক্য। তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু এটা একটা লম্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে বিসি তে হচ্ছে পথের পার্থক্য, এটা বোঝা যাচ্ছে চিত্র থেকে, বিসি হচ্ছে পথের পার্থক্য। তাহলে এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সহজেই বিসির মান নির্ণয় করে ফেলা যাবে। বিসির মান নির্ণয় কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারে, যে অনেক সময় যে অনেকেই এটাকে লম্ব ভাবছে, যেহেতু এটাকে লম্ব অঙ্কন করা হয়েছে এ থেকে সি তে, তখন অনেকেই এইটাকে লম্ব ধরে নিতে পারে, কিন্তু আসলে এটা লম্ব না, এসি লম্ব নয়। লম্ব ডিপেন্ড করে আমি থিতা কাকে ধরছি সেটার উপর। থিতা হচ্ছে এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে থিতা, থিতার বিপরীত যে বাহু আছে সেটাই কিন্তু লম্ব। তাহলে এইটা যদি থিতা হয়, এই কোণটা যদি থিতা হয়, এর বিপরীত বাহু হচ্ছে কিন্তু এটা বিসি।
অর্থাৎ বিসি এখানে লম্ব, বিসি এখানে লম্ব, আর এসি হচ্ছে তাহলে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, বিসি হচ্ছে লম্ব, বিসি কে আমরা যদি লম্ব ধরে নেই, তাহলে এখন এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি হয়? তাহলে বিসি ইকুয়াল সাইন থিটা যদি নির্ণয় করি, তাহলে বিসি বাই এবি সাইন থিটা, তাহলে লম্ব বাই বাই অতিভুজ। তাহলে বিসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ। তাহলে আবার যেটা হচ্ছে এবি, এবি এবি কিন্তু এবি এর প্রস্থ কিন্তু এ এর সমান, এবি ইকুয়াল এবি এর যে দূরত্ব, এটা কিন্তু চিরের প্রস্থের সমান। তার মানে এই যে এবি এর জায়গায় এ বসানো যাবে, সাইন থিটা তো সাইন থিটার মতোই আছে। তাহলে এটা মূলত এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে বিসিটাকে লম্ব ধরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে বিসি এর মান পাওয়া যাবে। এটা এভাবে আসছে। আমরা তাহলে এই পর্যন্ত দেখলাম, এ পর্যন্ত। এখন দেখো এখানে কি বলছে যে এ সাইন থিটা, অর্থাৎ পথের যে পার্থক্য, সেটা তো আমরা বিসি ইকুয়াল এ সাইন থিটা বের করে নিয়ে আসছি। পথের পার্থক্য যদি ল্যামডা হয়, ল্যামডা হলে সকল তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, এটা এক্সপেরিমেন্ট, এটা এক্সপেরিমেন্ট থেকে আসছে, এই জিনিসটা ল্যামডা হলে এরকমটা হয়, এটা পরীক্ষা থেকে আসছে। এটা আমাদের জেনে রাখতে হবে। এ প্লাস এ সাইন থিটা ইকুয়াল ল্যামডা হলে সকল তরঙ্গের দরুন পি বিন্দুর লব্ধ সমান শূন্য হবে, কারণ এ বিন্দু হতে নির্গত তরঙ্গ এবং রেখা ছিদ্রের মধ্যবিন্দু ডি হতে নির্গত তরঙ্গের মধ্যে পথের পার্থক্য λ/2, এবং এরা পরস্পরের প্রভাবকে নাকচ করে দিবে। এই পর্যন্ত ব্যাপারটা একটু ব্যাখ্যা করে আসি যে এখানে আসলে কি বলছে। এখানে মূলত এটাই বলছে যে আমরা তো এখন শুধুমাত্র কোনটা নিয়ে কথা বলছি, যে এই অংশটা বেঁকে গেছে অর্থাৎ অপবর্তিত হয়েছে অপবর্তনের ধর্ম অনুসারে, শুধু সেটাকে নিয়ে কথা বলছি। তাহলে এই যে এইটা হচ্ছে পথের পার্থক্য, এটা যদি ল্যামডা হয়, তাহলে এই যে মাঝখান থেকে যে পথের পার্থক্য, এটা এর অর্ধেক হবে। আমি আবার বলছি, বি বিসি এর সাইজ, মনে করি যে এখানে একটা বিন্দু, এই যে তারপরে এই যে চিহ্নিত অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা কিন্তু বিসির চেয়ে অর্ধেক হবে, কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু হওয়ার কারণে ভূমি, এই সমকোণী ত্রিভুজের ভূমি, আর ঠিক সমকোণী ত্রিভুজের মাঝখানে যদি একটা রেখা অঙ্কন করা হয়, সেটা ভূমির ঠিক অর্ধেক হবে। এইটা হওয়ার কারণে এইটা যদি ল্যামডা হয়, এটা যদি ল্যামডা হয়, এই দৈর্ঘ্য, এটা এক্সপেরিমেন্ট থেকে আসছে, অবশ্যই এই জিনিসটা λ/2। এই λ/2 হওয়ার কারণে এই বিষয়ে একটু ভালোভাবে মনে রাখতে হবে যে আসলে এখানে কি হচ্ছে। এখানে এই যে এইটা হচ্ছে ডি মধ্যবিন্দু থেকে একটা পার্ট আছে উপরের দিকে, সেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে উপরের দিকে, এটা এক ধরনের আলোক বৈশিষ্ট্য নিয়ে পি বিন্দুতে পতিত হবে। আমি আবারও বলতেছি যে সবুজ চিহ্নিত অংশটা দেখা যাচ্ছে মধ্যবিন্দু ডি থেকে উপরের দিকে এক ধরনের আলোক বৈশিষ্ট্য নিয়ে পি বিন্দুতে পতিত হয়েছে। ঠিক ডি বিন্দুর, ডি মধ্যবিন্দুর নিচে আরেকটা অংশ আছে, সেই ডি বিন্দুর নিচের অংশটা ইতিপূর্বে যে অংশটা এ থেকে বা মধ্যবিন্দু থেকে ডি বিন্দু থেকে উপরের দিকে পতিত হয়েছিল যে বৈশিষ্ট্য নিয়ে, নিচের অংশটা ঠিক তার বিপরীত আলোক বৈশিষ্ট্য নিয়ে পি বিন্দুতে পতিত হবে। তা- তাহলে কি পি বিন্দুতে, যেহেতু পরস্পর উপর থেকে ডি বিন্দুর উপর থেকে যারা গেল তারা এক ধরনের আলোক বৈশিষ্ট্য নিয়ে গেল, এই বিন্দুর নিচ থেকে যারা গেল তারা এক ধরনের আলোক বৈশিষ্ট্য নিয়ে একই বিন্দুতে মিলিত হলো, তার মানে এটা পরস্পরের প্রভাবকে নাকচ করে দিবে, কাটাকাটি হয়ে যাবে। এখানে মূলত এটাই বলা হয়েছে। তো একটু কথাটা খেয়াল করো, কথাটা একটু কঠিন মনে হলে একটু লিখে লিখে পড়লে কিন্তু ব্যাপারটা মুখস্থ হয়ে যাবে। তো তাই বলছে এরা পরস্পরের প্রভাবকে নাকচ করে। তো এই পর্যন্ত আমরা আসছি। অতএব ও বিন্দুর উভয় পার্শ্বে প্রথম অবম বিন্দুর উপযোগী অপবর্তন কোণ যদি থিতা হয়, তাহলে প্রথম অবম বিন্দুর জন্য, অবম বিন্দুর কথা বলছে, অবম বিন্দুর জন্য পথের পার্থক্য কি হতে হবে? এন ল্যামডা হতে হবে, এন ল্যামডা। আর যেহেতু প্রথম, এখানে প্রথম অবম বিন্দু ক্রম কত? প্রথম, তার মানে n = 1,
তাহলে n ইকুয়াল এখানে যদি 1 বসানো না বসানো সমান। আর এটা একটু খেয়াল রাখতে হবে, এটা অনেক তোমাদের চিন্তায় চলে আসতে পারে যে আমরা নিউট্রিনিয়ান রিং এর ক্ষেত্রে যখন ব্যতিচারের ক্ষেত্রে দেখেছিলাম যে উজ্জ্বল হওয়ার শর্ত, অ- অন্ধকার হওয়ার শর্ত, আর আবার ব্যতিচার অপবর্তনের ক্ষেত্রে এই শর্তগুলো একটু ভিন্ন রকম। তোমার কাছে যেটা দেখে মনে হবে যে নিউটন রিং এর ক্ষেত্রে যেটা উজ্জ্বলতার শর্ত, অপবর্তনের ক্ষেত্রে সেই শর্তটা উজ্জ্বলের জন্য হতে পারে, আবার যেটা উজ্জ্বলের শর্ত সেটা অপবর্তনের মতো দেখতে হতে পারে। এই বিষয়গুলো একটু মুখস্থ রাখতে হবে, যেগুলো নিউট্রন রিং এর জন্য সেগুলো নিউট্রন রিং এর জন্য ফিক্সড ওই নিয়মগুলো। আর অপবর্তনের জন্য যেগুলো, সেগুলো অপবর্তনের জন্যই ফিক্সড, নির্ধারিত। যেহেতু অপবর্তনের যে সূত্রগুলো, যে উজ্জ্বলতা শর্ত হাবিজাবি, এগুলো আমরা অনেক ক্ষেত্রেই তত বেশি প্রতিপাদন করার সুযোগ হচ্ছে না, যার কারণে সেগুলোকে হুবহু আমাদের মনে রাখতে হবে। একটু মুখস্থ, এই সমীকরণগুলো যেহেতু প্রতিপাদন করা সম্ভব হয়নি আমাদের, মুখস্থ রেখে কাজ চালিয়ে নিতে হবে। মানে এখানে খেয়াল করো, এখানে যেটা বলছে যে আমরা আসলে আহ নিউট্রন রিগের ক্ষেত্রে দেখেছিলাম যে চরম বিন্দুর ক্ষেত্রে বা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে পথের পার্থক্য এন ল্যামডা হতে হয়, কিন্তু এখানে দেখো অবম বিন্দুর জন্য একটু পার্থক্য। অবম বিন্দুর জন্য অপবর্তন এ সাইন থিটা, যেটা এটা পথের পার্থক্য, এটা আগে দেখে এসেছি, এইটাই গোল এন ল্যামডা হবে। তাহলে ওটা ছিল নিউটন রিগের জন্য, এটা হচ্ছে অপবর্তনের জন্য। তাহলে এখানে খেয়াল করো যে এটা ইকুয়াল এন ল্যামডা হবে। তাহলে এন এর মান যেহেতু প্রথম প্রথম অবম বিন্দু, এন এর মান 1 বসানো হয়েছে, তাহলে এখান থেকে সাইন থিটার মান কি হবে? সাইন থিটার মান তাহলে এটাকে যদি পক্ষান্তর করা হয় ল্যামডা বাই এ হবে, এটা এদিকে চলে যাবে, এই পর্যন্ত আসছে। তাহলে ও বিন্দুর উভয় পার্শ্বে এন অবম বিন্দুর উপযোগী অববর্তন কোণ থিটা এন যদি হয়, তাহলে এটা হচ্ছে প্রথম অবম বিন্দুর জন্য গেল। কিন্তু অবম বিন্দু তো অনেকগুলো আছে, 2 4 5 6 অনেক আছে। তাহলে এখন আমরা এখানে এই জিনিসটাকে জাস্ট থিটা দিয়ে প্রকাশ করি, এন দিয়ে প্রকাশ করি, যাতে আমরা এন এর মান বসিয়ে অনেকগুলো অবম বিন্দু নির্ণয় করতে পারি। জাস্ট এই সমীকরণে এখন এন বসানো হলো, এই এন এর মান 2 3 4 5 অনেক কিছু হতে পারে, তো থিটার জায়গায় এন বসিয়ে দেওয়া হলো। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত দেখলাম। এখন পরের অংশে কি বলছে একটু খেয়াল করো। পরের অংশ বলছে যে এল লেন্স হতে এবি রেখাচিত্রের দূরত্ব খুব নিকটে থাকলে, অথবা এল পর্দা এল লেন্স থেকে বেশ দূরে থাকলে, এক্স এন ইকুয়াল ওপিএন, মুখ্য চরম বিন্দু হতে এন তম অববিন্দুর দূরত্ব, এবং লেন্সের ফোকাস দূরত্ব এফ হলে আমরা এই জিনিসটা লিখতে পারি। এটা একটু চিত্র থেকে দেখিয়ে দিয়ে আসি যে এখানে কি করা হচ্ছে। এখানে আর তেমন কিছু না, এগুলো সোজা জিনিস। এখানে মূলত বলা হচ্ছে যে এই যে চির চির থেকে লেন্সের দূরত্ব খুবই অল্প, আবার লেন্স থেকে পর্দার দূরত্ব অনেক অনেক বেশি। চিত্র দেখে কিন্তু এটা বোঝার সুযোগ, আমাদের যা বলা আছে সেটাই বিশ্বাস করতে হবে। কারণ এখন যদি পর্দা যদি অনেক দূরে আঁকতে হয় তাহলে তো বাইরে চলে যাবে, আবার এটা যদি খুব কাছে অঙ্কন করা হয় তাহলে অঙ্কন করতে আমাদের হেজিবিজি হয়ে যাবে। তাহলে এই চির থেকে লেন্সের দূরত্ব বেশ কম, আর লেন্স থেকে পর্দার দূরত্ব বেশ বেশি। এই ঘটনা যদি ঘটে, তাহলে এই যে ও বিন্দু থেকে যেটা হচ্ছে প্রথম অবম বিন্দু পাওয়া যাবে এন তম, সেটাকে সেই দূরত্বটাকে এক্স এন ধরে নেওয়া হয়েছে। এক্স এন, সেই দূরত্বটাকে এক্স এন ধরা হয়েছে। খেয়াল করো যে প্রশ্নে কি বলছে, আমি একটু আরেকবার পড়ে আসি। যে এখানে এই যে প্রথম মুখ্য চরম এল লেন্স দূরে থাকলে, হম, তাহলে এবি রেখাচিত্র খুব নিকটে, বেশ দূরে থাকলে এক্স এন ইকুয়াল ওপিএন, মুখ্য চরম বিন্দু হতে এন তম অবম বিন্দু, মুখ্য চরম বিন্দু হতে এন তম অবম বিন্দু, এর দূরত্ব হচ্ছে এক্স এন। এটা চিত্র থেকে একটু দেখে নিতে হবে, এই চিত্রটা এরকম। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে মুখ্য চরম, আগে দেখেছিলাম কোনো পথ পার্থক্য ছাড়াই এখানে মিলিত হয়েছিল। এই মুখ্য চরম থেকেই কিন্তু সবকিছু হিসাব করতে হবে, মানে এইটাকে মূল বিন্দু ধরতে হবে এখন। তো এইটা থেকে এন তম অবম বিন্দু, এন তম অবম বিন্দুর দূরত্ব যদি এইটা হয়, এইটা যদি হয়,
দূরত্ব যদি এখানে এখানে যে হতে হবে এটা জরুরি না, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, উভয় ক্ষেত্রে একই ফলাফল আসবে, সমস্যা নেই। ধরে নেওয়া হয়েছে যে এইটা এইটা এইখানে হচ্ছে অবম, মানে এটা হচ্ছে উজ্জ্বল বিন্দু, মানে প্রথম এন তম, প্রথম দ্বিতীয় তৃতীয় না চতুর্থ সেটা কিন্তু বলেনি, এন তম। এন বলতে এন এর মান যত বসবে তত। অবম মানে অন্ধকার, তাহলে এইটা ছিল উজ্জ্বল বিন্দু, এই উজ্জ্বল বিন্দু থেকে এন তম অবম বিন্দু। এন এর মান কত এখানে এখানে বলা হয়নি। তাহলে সেটা যদি এইটা ধরে নেই যে এই বিন্দুটা যদি হয়, তাহলে এখানে একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে এইটা তো অবশ্যই এই দূরত্বটা একটা লম্ব দূরত্ব, এটা একটা লম্ব দূরত্ব। আবার এই যে লেন্সের মধ্যবিন্দু থেকে পর্দার যে দূরত্বটা, পর্দার যে দূরত্ব, এই যে লাইনটা, এটাও কিন্তু একটা সোজাসুজি। তাহলে কি এই কোণটা 90 ডিগ্রি হয়েছে কিনা? এই কোণটা 90 ডিগ্রি। চাইলে আমরা চাইলে কি করতে পারি, এই যে অঙ্কনের সুবিধার্থে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে দিতে পারি, চাইলে এই দুটো যোগ করে দিতে পারি অঙ্কনের সুবিধার্থে। আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে অনেক সময় জ্যামিতি করার সময় অঙ্কন করতে হয় না, অঙ্কন করে নেই। তাহলে এটা যদি অঙ্কন করে দাও, তাহলে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবং থিতার মান যদি খুবই ক্ষুদ্র হয়, খুবই যদি ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিতা ইকুয়াল ট্যান থিতা বলা যায়। সাইন থিতাকে ট্যান থিতার সমতুল্য বিবেচনা করা যায়। আচ্ছা, এইটাতে আমরা যদি এই যে সমকোণী ত্রিভুজটা দেখা যাচ্ছে, এই সমকোণী ত্রিভুজে আমরা যদি এখন ট্যান থিতা ট্যান থিতা অ্যাপ্লাই করি, ট্যান থিতা ইকুয়াল কি হবে, লম্ব বাই অতিভুজ হবে, অর্থাৎ এক্স এন বাই এফ। এইটা কিন্তু ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব এফ, আগেই ধরে নেওয়া হয়েছিল, লেন্সের মূল বিন্দু থেকে পর্দার দূরত্ব এফ। আর আমাদের মূলত এটা না, আমাদের এখান থেকে হিসাব করলে হয় না, এইখান থেকে হিসাব করতে হবে। যে এক্স এন দূরত্ব দেখা হয়েছিল, এইটা জাস্ট এখানে দেখানো হয়েছে আর কি, যে এই যে দূরত্বের মাপটা এখানে দেওয়া হচ্ছে, কিন্তু মূল দূরত্ব হচ্ছে পর্দার উপরে, পর্দার উপরে। তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা আর মধ্যবিন্দু, এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজে যদি ট্যান থিতা অ্যাপ্লাই করা হয়, আমাদের মূলত সাইন থিতা ছিল, কিন্তু সাইন থিতাকে আর ট্যান থিতাকে সমান বিবেচনা কখন করা হবে, করার সুযোগ আছে গাণিতিক ভাবে, এভাবে করতে কোনো সমস্যা নেই। যদি থিতার মান খুবই ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিতা ইকুয়াল ট্যান থিতা লেখা যায়। তাহলে এটা এই সমকোণী ত্রিভুজে যদি ট্যান থিতা প্রয়োগ করা হয়, তাহলে হবে এই যে ও পি, ও থেকে পি পি এন বিন্দু বাই লম্ব বাই ভূমি। ভূমি হচ্ছে এফ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ট্যান থিটা প্রয়োগ করলে লম্ব বাই ভূমি হবে, অর্থাৎ ও পি এন বাই এফ, ট্যান থিটা প্রয়োগ করলে। দেখো সমীকরণটা দেখে আসো, এই যে এক্স এন, ও পি এন যেটা সেটা কিন্তু এক্স এন ও ধরা হয়েছে। এই যে ও থেকে পি এন যে দূরত্বটা, এটাকে ও থেকে পি এন, এই দূরত্বটা কিন্তু এক্স এন ও ধরা হয়েছে। এই যে দেখো এখানে দেখো, এই যে এক্স এন দূরত্ব, একই সেম দূরত্ব। তাহলে এই জিনিসটাতে ট্যান থিটা প্রয়োগ করলে সেটা সাইন থিটা আগে দেখে আসছি এন ল্যামডা বাই এ কিভাবে হয়, এই যে এই জায়গাটাতে আমরা দেখে এসেছি, এই যে সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা বাই এ, এটা কিভাবে হয়। তাহলে এন ল্যামডা বাই এন, এখন সাইন থিটাকে যদি কোন অতি ক্ষুদ্র হওয়ার কারণে ট্যান থিটা বিবেচনা করা হয়, তাহলে কিন্তু এক্স এন বাই এফ পাওয়া যাবে। আর এখান থেকে এক্স এন এর মান বের করা যাবে পক্ষান্তর করে। এক্স এন এর মান বের করলে কি হবে, এক্স এন এর মান বের করলে এখান থেকে এফ টা উপরে চলে আসবে, তাহলে এন ল্যামডা এফ বাই এ, এই একটা সমীকরণ। এই সমীকরণটা কাজে লাগিয়ে আমরা কি করব, বাকি অংশটা নির্ণয় করে ফেলবো। হ্যাঁ, সেখানে দেখো কি বলছে, আমরা এই পর্যন্ত দেখে আসছি তাই না। এখন উপরে যে সমীকরণটা পাওয়া গেল, সেই সমীকরণটা কিন্তু অবম বিন্দুর জন্য ছিল, অবম বিন্দুর জন্য অর্থাৎ অন্ধকার বিন্দুর জন্য। এই সমীকরণ থেকে যদি মুখ্য চরম বিন্দু হতে, অর্থাৎ সবসময় হিসাবটা কিন্তু যেটা কেন্দ্রীয় ও বিন্দু ছিল, ও থেকে উপরে নিচে হিসাব করতে হবে। তাহলে এন তম অববিন্দুর জন্য এখন এন এর মান যদি বসে 1 2 3 বসাইলে বিভিন্ন বিভিন্ন অববিন্দু পাওয়া যাবে।
আবার বিসি পথে, বিসি হচ্ছে কিন্তু পথ পার্থক্য। এই পথ পার্থক্য যদি λ/2 অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের বিজোড় গুণিতক হয়, বিজোড় মানে 3, 5, 3, 5 যদি হয়, বা এখানে 2n+1 দিয়ে কি বোঝাচ্ছে, এই এখানে যে 2n+1 বলতে বিজোড়, 2n+1 মানে বিজোড় সংখ্যা, 3, 5 ইত্যাদি। এখন আমরা অবম বিন্দুর ব্যাপারটা দেখে আসছি। এখন এই সমীকরণ থেকে যদি মুখ্য চরম বিন্দু থেকে বিভিন্ন অবম বিন্দুর দূরত্ব এইটা দিয়ে পাওয়া যায়, অবম বিন্দু দিয়ে পাওয়া যায়। আবার যদি বিসি অর্থাৎ পথের পার্থক্য, বিসি ছিল পথের পার্থক্য, এটা যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, 2n+1 দিয়ে বিজোড় বোঝাচ্ছে, আর λ/2 তো ছিলই, তাহলে ব্যাখ্যা করা যায় যে এরা ও বিন্দুর উভয় পাশে আরো কতগুলো চরম বিন্দু উৎপন্ন করবে। অর্থাৎ চরম বিন্দুর জন্য কি করতে হবে, λ/2 এর বিজোড় গুণিতক হইতে হবে, তখন চরম বিন্দু তৈরি হবে, অর্থাৎ উজ্জ্বল বিন্দু তৈরি হবে। আর পর্যায়ক্রমে দুটি অবম বিন্দুর মধ্যে অবস্থান করবে। অর্থাৎ এইটা একটা অন্ধকার বিন্দু, এইটা এইটা একটা অন্ধকার বিন্দু, মাঝখানে উজ্জ্বল থাকবে, দুইটা অন্ধকারের মাঝখানে উজ্জ্বল থাকবে, এখানে তাই বলতেছে। এই শর্তটা মুখস্থ রাখতে হবে যে λ/2 অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের বিজোড় গুণিতক হলেই, পথের পার্থক্যটা যদি বিজোড় গুণিতক হয় অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের, তবে তাহলে সেখানে চরম বিন্দু, উজ্জ্বল বিন্দু তৈরি হয়। তাহলে এখানে এন এর মান বসিয়ে বসিয়ে পরবর্তীতে উপরে দেখা ছিল অবম বিন্দু, আর এই সমীকরণে এন এর মান বসিয়ে বসিয়ে চরম বিন্দু, উজ্জ্বল বিন্দু নির্ণয় করে ফেলা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর। তীব্রতার রাশিমালা প্রতিপাদ্য করতে বলছে না, তীব্রতা, তীব্রতা বলতে কি বোঝায়, তীব্রতা বলতে বোঝায় যে কে কতটুকু অন্ধকার, কে অন্ধকার হচ্ছে আর কে উজ্জ্বল হচ্ছে। তাহলে এখানে দুইটা রাশিমালা পাওয়া গেছে, একটা হচ্ছে তীব্রতা অবম গুলো কিভাবে নির্ণয় করতে হয়, আর চরম গুলো কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো কিন্তু তীব্রতা রাশিমালা, এই দুইটা। অর্থাৎ সমীকরণটা একটু দেখে এসেছি, কোন দুইটা সমীকরণ, এই যে এইটা একটা সমীকরণ, এই যে এইটা হচ্ছে, এই যে সমীকরণটা দেখা যাচ্ছে, এখানে 6.6 দেখাচ্ছে, তোমরা খাতায় লেখার সময় তোমাদের সিরিয়ালে যা আসবে সেটা লিখবে। এইটা হচ্ছে অবম বিন্দুর তীব্রতার সমীকরণ। আর সবার শেষে যে সমীকরণটা আসছে, এই যে এই সমীকরণটা, এটা হচ্ছে চরম বিন্দুর তীব্রতার সমীকরণ। তীব্রতার সমীকরণ চাওয়া হয়েছিল আমাদের, এই প্রশ্ন এখানেই শেষ। আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক কি, সমতল নিঃসরণ গ্রেটিং দ্বারা, হ্যাঁ, সমতল নিঃসরণ গ্রেটিং দ্বারা অপবর্তনের ক্ষেত্রে চরম ও অবমের শর্ত আলোচনা করো। এখন আহ গ্রেটিং, গ্রেটিং দিয়ে কাজ করতে হবে। আগে যেটা দেখে এসেছি সেটা মূলত ছিল একটা চির, কেবলমাত্র একটা চির। এখন আমরা গ্রেটিং নিয়ে কথা বলবো। তাহলে গ্রেটিং ধ্রুবক কি, কোনো গ্রেটিং এর প্রত্যেক রেখা প্রতিবন্ধক হিসাবে এবং দুটি পাশাপাশি রেখার মধ্যবর্তী ফাঁকা স্থান চির হিসেবে কাজ করে। যদি এদের মধ্যে এ প্লাস, যদি চিরের বিস্তার এ এবং রেখার বিস্তার বি হয়, তবে পাশাপাশি একটি রেখা এবং একটি চিরের মধ্যবর্তী দূরত্ব a+b, এই a+b দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বা গ্রেটিং উপাদান বলা হয়। আচ্ছা, গ্রেটিং বিষয়টা কি সেটা আগে আমি দেখে দিয়ে আসি, ড্র করি। গ্রেটিং আমরা ইতিপূর্বে যেটা দেখে এসেছি, এরকম একটা চির ছিল, মানে এইটা একটা চিরের ধার, মনে করি যে এটা একটা চিরের ধার, এরকম ছিল। এই ধার ঘেঁষে যাওয়ার সময় আলোক রশ্মি গুলো বেঁকে যাচ্ছে। আমরা কিন্তু একটা চিরে কিছু পরিমাণ আলোক রশ্মি বেঁকে গিয়েছিল, আর কিছু পরিমাণ আলোক রশ্মি সোজা গিয়েছে। তাহলে এটা ছিল মূলত একটা চির, কিন্তু এরকম অসংখ্য চিরের সমষ্টি, অসংখ্য, এই অসংখ্য চিরের সমষ্টিকেই বলা হচ্ছে গ্রেটিং। গ্রেটিং যদি তোমরা ব্যবহারিক পরীক্ষার সময় দেখো, তাহলে গ্রেটিং নিয়ে কিন্তু ব্যবহারিক থাকে। যে গ্রেটিং এ এই যে চির আর
রেখার দৈর্ঘ্য এগুলো কিন্তু খুবই ছোট হয়, মনে করে যে এরকম সাধারণত ইঞ্চি দিয়ে হিসাব করা হয়, হ্যাঁ। সাধারণত এই যে 1 ইঞ্চি, 1 বর্গ ইঞ্চি, গ্রেটিংটা একটা কাচের মতো দেখতে, খালি চোখে কিচ্ছু বোঝা যায় না। তখন যে 1 বর্গ ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এদিকে এদিকে, এই এইটুকু 1 ইঞ্চি জায়গার মধ্যে কোনো কোনো গ্রেটিং এর 3000 চির আছে, 3000 চির। আবার কোনো কোনো গ্রেটিংয়ে 5000 চির আছে, বিভিন্ন চির পাওয়া যায় আর কি। তাহলে দেখো চিরগুলো কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র, এরকম অসংখ্য চিরের সমষ্টি। আমরা একটা চির যেমন দেখেছিলাম একটু আগে, তাহলে এরকম অসংখ্য হাজার হাজার চিরের সমষ্টি, এইটাই, এটাকে বলা হচ্ছে গ্রেটিং বা ঝাঁঝরি। তাহলে প্রত্যেকটা চিরের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় বেঁকে যাবে। আমরা যদি একবর্ণী আলো সেখানে ব্যবহার না করে যদি সেটা আহ সাদা আলো ব্যবহার করি, তাহলে সেখানে বর্ণালী সৃষ্টি হবে। এই ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে দেখবো। এখন খেয়াল করো, এই যে চির, চির গ্রেটিং, বর্ণালী, গ্রেটিং, এটা নাম হচ্ছে মূলত গ্রেটিং, অপবর্তন গ্রেটিং। এই গ্রেটিং কে যদি কয়েক হাজার বা কয়েক লাখ গুণ যদি বিবর্ধিত করা হয়, তাহলে যে দৃশ্যটা আসে, আমরা কিন্তু সেই দৃশ্যটা আমাদের চিত্রে দিয়েছি। অর্থাৎ এই জিনিসটাকে অনেক বেশি জুম করলে তখন এইরকম চিত্রগুলো আসবে। এই যে এই চিত্র থেকে দেখো, আমি এই চিত্র থেকে গ্রেটিং ধ্রুবকের ব্যাপারটা ব্যাখ্যা করতেছি। তো এটা হচ্ছে একটা চির, এইটা হচ্ছে একটা চির, মানে এই জায়গাটা হচ্ছে স্বচ্ছ, এখান দিয়ে আলো যেতে পারে। আর এটা হচ্ছে একটা রেখা, মানে এটা হচ্ছে অস্বচ্ছ অংশ, এই এই অংশ দিয়ে আলো পাস করতে পারে না। আবার এই যে সি থেকে ডি, এটা একটা চির, এখান দিয়ে আলো পাস করতে পারে। তাহলে এইটা কিন্তু এখানে দুইটা চির দেখাইছে, এইটা একটা চির, এইটা একটা চির, মাঝখানে প্রতিবন্ধক। তো এরকম, এটা কিন্তু আসলে খুব সূক্ষ্ম জিনিস। এই যে চিরের পার্থক্য বা চিরগুলো আসলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি যদি না হয়, তাহলে কিন্তু এই ফাংশন গুলো এভাবে ফাংশন করে না, খুব সূক্ষ্ম এবং ছোট্ট হতে হয়। দৃশ্যটা অনেক বড় দেখে আসলে ব্যাপারটাকে এত বড় ভাবার সুযোগ নেই, এগুলো খুব সূক্ষ্ম জিনিস। তাহলে আমরা, তাহলে গ্রেটিং ধ্রুবকটা কি? এই যে এইটা, একটা চিরের দৈর্ঘ্য যদি এ হয়, আর এরপরে চিরের পর কি আছে, এখানে একটা প্রতিবন্ধক আছে বা রেখা, এর প্রস্থ যদি বি হয়, তাহলে এই যে এ প্লাস বি, এ দূরত্ব প্লাস বি দূরত্ব যোগ করার পর যে একটা রেখা পাওয়া যায়, এই এ প্লাস বি কে বলা হচ্ছে গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক। তাহলে, এবং এ প্লাস বি দূরত্ব পর পর যারা অবস্থান করে তাদেরকে অনুরূপ বিন্দু বলা হয়। তাহলে এ বিন্দুর অনুরূপ বিন্দু হচ্ছে কোনটা? সি বিন্দু। আবার এই যে বি বিন্দুর অনুরূপ বিন্দু কোনটা? ডি বিন্দু। এরকম প্রত্যেকটা ব্যাপার আছে এখানে। এই যে এখানে একটা বিন্দু আছে, তার ঠিক এ প্লাস বি দূরত্বে যে অবস্থান করছে, সে হচ্ছে তার অনুরূপ বিন্দু। মনে করো যে বি বিন্দুতে যে আলোক রশ্মি আছে, যে বিন্দু আছে, তার থেকে ঠিক এ প্লাস বি দূরত্বে আরেকটা রশ্মি আছে, সেটা হচ্ছে তার অনুরূপ বিন্দু। গেটিং ধ্রুবকটা মনে রাখবে, এক এ, এইটার প্রস্থ যদি এ হয়, এই প্রস্থ যদি বি হয়, তাহলে এ প্লাস বি দূরত্বটাকে গ্রেটিং, গ্রেটিং ধ্রুবক বা গ্রেটিং উপাদান বলা হয়। এই জিনিসটা লেখা আছে, তোমরা পড়ে নিবা। এখানে একটা কাজ করতে পারো, এই যে আমি উপরেও লিখে রেখেছি, আবার সেটার বর্ণনা, গ্রেটিং এর বর্ণনা কিন্তু এই জায়গাটা কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে এই লেখাটা বাদ দিতে পারো, এই অংশটা, মানে যে উপরের বাংলা লেখাগুলো, হাতে লেখা অংশগুলো পড়বে, সে এই অংশটা স্কিপ করবে, দরকার নেই। আর যে বাংলা লেখাটা পড়তে চায় হাতে লেখা, সে এটা বাদ দিবে। আর যে বাংলাটা বাদ দিতে চায়, সে এই অংশটা পড়বে। এখানে কিন্তু গ্রেটিং উপাদানের সংজ্ঞা দেওয়া আছে, গ্রেটিং উপাদানের বিষয়ে কিন্তু আমরা পড়াশোনা করতেছি। তাহলে এখন দেখো, সমতল নিঃসরণ গ্রেটিং কর্তৃক অপবর্তন। আচ্ছা, আমরা যখন দেখেছি যে একটা চির ছিল, একটা চিরের দরুন তো অপবর্তন হয়েছে, মানে আলোক রশ্মি বেঁকে গেছে কিছু অংশ। অসংখ্য চির যদি থাকে, তাহলে অসংখ্য চিরের জন্য অনেক বেঁকে যাবে, প্রত্যেকটা চিরের জন্য বেঁকে যাবে। তাহলে অবশ্যই গ্রেটিং কর্তৃক অপবর্তন। তাহলে চিরে যদি অপবর্তন হয়, চিরের সমষ্টি গ্রেটিং, গ্রেটিং কর্তৃক অপবর্তন হবে। যদি প্রশ্নটা দেখে অনেক কিছুই ধারণা পাওয়া গেছে, এখন আর অত বেশি বিস্তারিত বলতে হবে না। এখন আমি
একেবারেই সংক্ষিপ্ত বলবো, প্রথম প্রশ্নটা একটু বেশি সময় নিয়েছে, যাতে পরের প্রশ্নগুলো সহজ হয়। তাহলে এগুলো আমরা তাড়াতাড়ি বলে শেষ করবো। আমি দেখো, তো মনে করি এক বর্ণের সমান্তরাল রশ্মিগুচ্ছ সমতল গ্রেটিং এর উপর আপতিত হলো, অধিকাংশ আলোক অপরিত না হয়ে সোজা চলে যাবে এবং পর্দায় মিলিত হবে। অর্থাৎ এই যে এখানে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসছে, এই রশ্মিগুচ্ছের কিছু অংশ বাঁকা না গিয়ে সোজা এখানে মিলিত হবে, আবার কিছু অংশ অপবর্তিত হয়েছে। যদিও এখানে চিত্রের মধ্যে সোজা অংশটা দেখানো হয়নি, দেখানো না হলেও এটা যেহেতু গ্রেটিং এর বৈশিষ্ট্য এবং প্রশ্নগুলো পরস্পরের সম্পূরক, তোমাকে ধরে নিতে হবে যে কিছু পরিমাণ আলো সোজা চলে এসে কেন্দ্রীয় চরম গঠন করছে, আর এক অংশ উপরে গিয়ে সেটা কি অপবর্তিত হয়, অর্থাৎ বেঁকে গেছে, সেটা পি বিন্দুতে মিলিত হয়েছে। কোথায়? এক্স ওয়াই পর্দার উপর। আর যেহেতু আমরা প্রথমটা বিস্তারিত দেখে এসেছি, তো এখন আর তত বেশি বিস্তারিত কথা না বললাম। এখন কি হলো? বিন্দুতে অবশ্যই অভিসারী হচ্ছে মিলিত হয়, হ্যাঁ, বিন্দুতে অভিসারিত হয়ে একটি খুব উজ্জ্বল বিন্দু সৃষ্টি করবে। চিত্রে কিন্তু এটা দেখানো নাই যে সোজাসুজি গিয়ে মিলিত হয়ে উজ্জ্বল বিন্দু সৃষ্টি করছে। একে কেন্দ্রীয় চরম বিন্দু বলা হয় এবং ছিদ্রের প্রস্থ খুবই ছোট এবং আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যে চিরের প্রস্থ খুবই কম হতে হবে। কত কম? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি, এত কম। কিন্তু বললাম যে 1 ইঞ্চি, 1 বর্গ ইঞ্চি জায়গায় 5,000 লাইন থাকে এরকম, তাহলে কত ক্ষুদ্র। তাই কিছু আলোক রশ্মি অতিক্রম করার সময় অপবর্তিত হয় বিভিন্ন দিকে গমন করে। যেহেতু চির আছে গ্রেটিং এর মধ্যে, চিরের মধ্যে দিয়ে যাওয়ার সময়, চিরের ধার ঘেঁষে যাওয়ার সময় সেটা বেঁকে যাবে। এই অপবর্তিত সমান্তরাল রশ্মি হচ্ছে এল কর্তৃক পর্দার পি বিন্দুতে কেন্দ্রীভূত হয় এবং পি বিন্দু উজ্জ্বল বা অন্ধকার হতে পারে। অর্থাৎ অভিসারিত হয়ে একটা বিন্দু পি তে মিলিত হয়েছে। এই পি বিন্দুটা উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। এখন উজ্জ্বল হবে কি অন্ধকার, উজ্জ্বল হবে না অন্ধকার হবে, সেই বিষয়টা আমাদের প্রতিপাদন করতে হবে। এটাই মূলত হচ্ছে শর্ত। এটা নির্ভর করে ওই বিন্দুতে মিলিত আলোক তরঙ্গ কি গঠনমূলক, যে তরঙ্গ সেটাকে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করছে বা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করছে, সেটার উপর ডিপেন্ড করবে যে ওই বিন্দুটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। তাহলে পথের পার্থক্য, এখন তারা যে সমদশায় মিলিত হয়েছে না বিপরীত দশায় মিলিত হয়েছে, এটা জানার জন্য তো তাদের দশা পার্থক্য, পথের পার্থক্য এগুলো জানা দরকার। এই জন্য এই রশ্মিতে অপবর্তিত রশ্মি সমূহের উপর একটা লম্ব টানা হইলো, এ এলিমেন্ট লম্ব টানা হইলো, এও সি বিন্দুর অনুরূপ হতে থিটা কোণে অপবর্তিত আলোক তরঙ্গদের পথের পার্থক্য হচ্ছে সিএম ইকুয়াল এসি সাইন থিটা ইকুয়াল এ প্লাস বি সাইন থিটা। আমি এই পর্যন্ত একটু চিত্রের মধ্যে দেখে দিয়ে আসি কি হয়েছে। তাহলে এই এ বিন্দু থেকে যে আলোক রশ্মিটা গেছে, আবার একটা আলোক রশ্মি এই ডি বিন্দু থেকে গেছে, এই ডি বিন্দু থেকে এদের নির্ণয় করার জন্য, এদের পথের পার্থক্য নির্ণয় করার জন্য এ বিন্দু থেকে এই এই যে একটা লম্ব টানা হয়েছে, এ এল এম এন লম্ব টানা হয়েছে। এই লম্ব দিয়ে বোঝা যাবে যে কার পথের পার্থক্য কতটুকু, এই জিনিসটা বোঝা যাবে। এবং তাহলে আগের মতো সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা এটা যদি লম্ব হয়, এইটা এইটা তো লম্ব না, এটা লম্ব টানা হয়েছে অঙ্কনের সুবিধার্থে, কিন্তু আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে থিতা, এই কোণটা থিতা, এই কোণটা থিতা হলে এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি। আর এখানে যদি সাইন প্রয়োগ করা হয়, সাইন থিতা করলে কি, সাইন থিতা প্রয়োগ করে ডিএন এর মান বের করা যাবে। ডিএন হচ্ছে কিন্তু এই পথের পার্থক্য, এটা হচ্ছে এ থেকে যে আলোক রশ্মি গিয়েছে এবং ডি থেকে গিয়েছে তাদের পথের পার্থক্য হচ্ছে ডিএন। তাহলে এই সমকোণী ত্রিভুজে আগের প্রশ্নের নিয়ম অনুসারে সাইনের এটা অ্যাপ্লাই করলে, আচ্ছা, আমি সম্ভবত মাঝে মধ্যে ইয়াটা বলে ফেলছি আর কি, যে সাইন সাইন কোণের অনুপাত বের করার ব্যাপারটাকে পিথাগোরাসের সূত্র বলে বলে হয়তো বলে আসছি, আমি লক্ষ্য করি নাই। আসলে এটার সাথে পিথাগোরাসের সূত্রের কোনো ইয়া নাই, সংশ্লিষ্টতা নেই। পিথাগোরাসের সূত্র আসলে এটা না, আমি ভুল করে এটা বলে ফেলতেছিলাম যে এটা আসলে পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র তো সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। এখানে মূলত সমকোণী ত্রিভুজে সাইন কোণ অ্যাপ্লাই করতে হবে, সমকোণী ত্রিভুজে সাইন কোণ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে সাইন কোণ অ্যাপ্লাই করলে ডিএন এর মান বের করা যাবে। যেহেতু
সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে পক্ষান্তর করে দিলে মানটা বের হয়ে আসবে। খেয়াল করো কি হচ্ছে এখানে। তাহলে এই যে পথের পার্থক্য নির্ণয়, এই যে যে সমকোণী ত্রিভুজটা দেখিয়ে দিয়েছিলাম, সেখানে সিএম এর মান যদি বের করতে হয়, সিএম এর মান হচ্ছে এ সি সাইন থিটা বা এ প্লাস বি সাইন থিটা। পুরোটাই না, আগে দুইটা অনুরূপ বিন্দুর মধ্যে বের করছে আর কি, সিএম ইকুয়াল এ সি সাইন থিটা। সেটা একটু দেখে নিয়ে আসি। দুইটা অনুরূপ বিন্দুর মধ্যে, অনুরূপ বিন্দু কি আমি আগে বলছিলাম যে এই যে এ বিন্দু, এই বিন্দু থেকে ঠিক এ প্লাস বি দূরত্বে যে আছে সেটার অনুপাত। তো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সিএম, এর হচ্ছে পথ পার্থক্য। এখানে যদি সাইন সূত্র প্রয়োগ করা হয়, সাইন থিটার সূত্র থেকে সিএম এর মান বের হয়ে আসে। সিএম এর মান বের হয়ে আসলে এইটা, এই দূরত্ব কিন্তু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এই জিনিসটা পাওয়া যায়। প্রশ্নে চলে যাই। তাহলে সিএম হচ্ছে এসি সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল সিএম বাই এসি। আর সিএম এর মান তাহলে কি হবে, এসি সাইন দিতে হবে। আবার এসির মান কিন্তু এ প্লাস বি, ওখানে খেয়াল করে দেখো এসি দূরত্বটা এ দূরত্ব প্লাস বি দূরত্বের, অর্থাৎ গ্রেটিং ধ্রুবক, যেটা গ্রেটিং ধ্রুবক অনুরূপ বিন্দুর ব্যাপারটা ব্যাখ্যা করেছিলাম, সেটা সমান। অনুরূপ ভাবে বি ও ডি হচ্ছে আর একটা অনুরূপ বিন্দু। এদের মধ্যে থিতা কোণে অপবর্তিত তরঙ্গের পথের পার্থক্য, এদের মধ্যে পথের পার্থক্য কত, ডিএন মাইনাস বিএল। এই ডিএন এর মান যদি এখানে বসানো হয়, আবার বিএল এর মান যদি বসানো হয়, তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার এই এ প্লাস বি সাইন থিটায় পাওয়া যায়, ঘুরে ফিরে এ প্লাস বি সাইন থিটা জিনিসটাই পাওয়া যায়। আমি একটু দেখিয়ে দিই ডিএন এবং বিএল কি। এই যে, ধরো, এই হচ্ছে ডিএন, এই ডিএন, আর একটা হচ্ছে বিএল। মানে দুইটা অনুরূপ বিন্দু নিয়ে কাজ করতে, এ এর সাথে সি অনুরূপ বিন্দু, এদের নিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে কাজ করা হয়েছে। আবার বি আর ডি, এটা একটা অনুরূপ বিন্দু, এদেরকে নিয়ে যে সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করা হয়, যদিও দেখতে সমকোণী ত্রিভুজের মতো মনে হচ্ছে না, এখানে একটু গ্যাপ মনে হচ্ছে, কিন্তু এটাকে সমকোণী ত্রিভুজ বিবেচনা করতে হবে। তাহলে দেখো এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে যে পার্থক্য, এই একটা রশ্মি বি থেকে এল, আবার ডি থেকে এন, এদের মধ্যে পথের পার্থক্য কতটুকু, এদের মধ্যে পথের পার্থক্য, তাহলে ডিএন থেকে যদি বিএল বিয়োগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এদের মধ্যে পথের পার্থক্য বের হয়ে আসবে। বোঝা যাচ্ছে ডিএন দূরত্বটা বেশি, বিএল দূরত্বটা কম। তাহলে বড় থেকে কম অংশটা বিয়োগ করে ফেললেই বাকি অংশটা পাওয়া যাবে, অর্থাৎ পথের পার্থক্য পাওয়া যাবে। এখন যেটা ডিএন দূরত্ব, খেয়াল করে দেখো যে যেটা হচ্ছে ডিএন দূরত্ব ছিল, ডিএন, আচ্ছা, এখানে পুরোটাকে সমকোণী ত্রিভুজ বিবেচনা করতে হবে। এই যে পুরোটাই, পুরোটাকে যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করে এটাকে যদি এখানে যদি সাইন প্রয়োগ করা হয়, তা আগের মতো কি হবে, যে ডিএন হবে, তাহলে আগের মতো কি হবে, এইটা হচ্ছে লম্ব, ডিএন হচ্ছে লম্ব, আর এডি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে ডিএন বাই এডি। আবার এডি এর মানটা দেখো তো, এডি এর মানটা এ প্লাস বি প্লাস এ, অর্থাৎ এই প্রস্থটা ছিল কিন্তু এ, এই প্রস্থটা বি, আবার এইটাই, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ, এটা কিন্তু এডি এর মান, এটা কিন্তু এডি এর মান। মানে আমি এটা বলেছিলাম যে এইখান পর্যন্ত সমকোণী ত্রিভুজ বিবেচনা করতে, এটা আমাদের দরকার নেই। এই পুরোটাকে সমকোণী বিবেচনা করলেই, সমকোণী ত্রিভুজ বিবেচনা করলেই আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ, সেটাতে আমরা পৌঁছতে পারবো। তাহলে এখানে তাই করা হয়েছে, দেখো যে এই যে ডি এর মাইনাস বিএল করে ওই দুইটা অনুরূপ বিন্দু, টি বিন্দু আর বি বিন্দুর যে অনুরূপ বিন্দু, তাদের পথের পার্থক্য বের করা হয়েছে। তাহলে সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করে ডিএন এর মান এ প্লাস বি প্লাস এ বসানো হয়েছে। আবার বিএল এর মান, যে অনুরূপ ভাবে ছোট্ট যে সমকোণী ত্রিভুজটা ছিল, দেখে দিয়ে আসে, ছোট্ট যে সমকোণী ত্রিভুজটা ছিল, এই যে ছোট্ট একটা অংশ, এখানে যদি আবার সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করা হয়, এই যে ছোট্ট একটা অংশে এখানে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু বিএল এর মান পাওয়া যাবে, বিএল এর মান পাওয়া যাবে। তাহলে এখানে বিএল এর মানটা বের করছি। বিএল এর মান কত, বিএল এর মান হচ্ছে এ সাইন থিটা। আর এটা যদি ক্যালকুলেশন করা হয়, এটা যদি ক্যালকুলেশন করা হয়, আবার ঘুরে ফিরে কিন্তু এ প্লাস বি সাইন থিটা আসবে, কারণ দেখো, হুম, হুম,
এ সাইন থিটা, কারণ এই যে এই সাইন থিটা যদি ভিতরে গুণ করে দেওয়া হয় তাহলে একটা প্লাস এ সাইন থিটা বের হবে, এটা মাইনাস এ সাইন থিটা, এ সাইন থিটা কাটা যাবে। তাহলে এখানে পরে একটা কি থাকবে, একটা এই সাইন থিটাটা বি কে গুণ করলে বি সাইন থিটা থাকবে, এই পথের পার্থক্য এ থিটা। তাহলে পথের পার্থক্য উভয় ক্ষেত্রে দুইটা অনুরূপ বিন্দুর মধ্যে প্রতি ক্ষেত্রেই তাদের পথের পার্থক্য এ প্লাস বি সাইন থিটা। সুতরাং পি বিন্দু চরম যদি হয় বা উজ্জ্বল যদি হয়, তাহলে গ্রেটিং এর ক্ষেত্রে, মনে রাখতে হবে এটা কিন্তু গ্রেটিং এর শর্ত, এই শর্ত কিন্তু মিলিয়ে ফেলা যাবে না। কোনটা, একটা হচ্ছে চিরের শর্ত একরকম চিরের ক্ষেত্রে, আবার যখন চিরটা যখন অনেকগুলো ঝাঁঝরি গ্রেটিং হবে, অনেকগুলো চিরের সমষ্টি, তখন একটু ভিন্নতা আসতে পারে। আবার নিউটনিয়ান রিং, সেগুলোর উজ্জ্বল বা অন্ধকার শর্তগুলো একটু ভিন্ন ভিন্ন রকম, এগুলো গুলিয়ে ফেলা যায় না, যেটা যার সেটা তার। তাহলে যেটা পথের পার্থক্য, সেটা যদি এন ল্যামডা হয়, তাহলে কি পি বিন্দু উজ্জ্বল বা চরম হবে। একটু টেকনিক্যাল সমস্যা মনে হচ্ছে। তাহলে দেখুন, এ প্লাস যেটা পথের পার্থক্য, সেটা যদি পি বিন্দু চরম বা উজ্জ্বল হলে, উজ্জ্বল হতে হলে কি করতে হবে, এটা হচ্ছে উজ্জ্বলতার শর্ত, মুখস্থ রেখে কাজ করতে, এ প্লাস বি সাইন দিতে হলে এন ল্যামডা হতে হবে। আবার চরম বা অন্ধকার হলে এন, এটাকে কেন্দ্রীয় চরম বলা হয়। এন এর মান যদি জিরো বসানো হয়, তার মানে ওখানে কোনো পথের পার্থক্য নাই, পথের পার্থক্য যেখানে শূন্য সেখানে এন ইকুয়াল জিরো বসাতে, এটাকে কেন্দ্রীয় চরম বলা হয়। আর তারপরে এন ইকুয়াল প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি বসলে কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পার্শ্বে অন্যান্য চরম বিন্দুর অবস্থান পাওয়া যাবে, এই সকল চরম বিন্দুকে মুখ্য চরম বিন্দু বলা হয়। যদি যেটা চরম বিন্দুর শর্ত, যেটা চরম বিন্দুর শর্তে, যেটা এন ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান প্লাস, এগুলো এগুলো যদি বসানো হয় এই ব্যাপারগুলো, তাহলে উভয় দিকে এই চরম গুলো ক্রমান্বয়ে পাওয়া যায়। এখানে প্লাস মাইনাস কেন, কারণ যেটা কেন্দ্রীয় চরম, এই কেন্দ্রীয় চরমকে মূল বিন্দু বিবেচনা করলে উপরের দিকে গেলে পজিটিভ ধরা হয় সাধারণত, আর নিচের দিকে নেগেটিভ ধরা হয়। মানে এখান থেকে তো এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম সেটা থেকে একটু দূরে আরেকটা যেটা কেন্দ্রীয়, সেটা এন ইকুয়াল জিরোর জন্য হয়। তাহলে এখানে এটাই বলা হয়েছে। তারপর দেখো যে এই সকল বিন্দুকে চরম বিন্দু বলা হয়। উল্লেখ্য যে প্রতিটি দুটি চরম বিন্দুর মধ্যে একটি অবম বিন্দু থাকবে, মানে দুইটা অন্ধকার বিন্দুর মধ্যে, দুইটা আলোকিত বিন্দুর মধ্যে একটা অন্ধকার বিন্দু থাকবে। অন্ধকার বিন্দুর শর্তে, অন্ধকার বিন্দু যে শর্ত পাওয়া গেছিল, এই যে অবম বিন্দুর শর্ত, সেখানে এন ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি যদি বসানো হয়, তাহলে অন্ধকার বিন্দুর অবস্থান পাওয়া যাবে। হ্যাঁ, কেন্দ্রীয় চরম বিন্দু সহ অন্যান্য চরম বিন্দুগুলো সাধারণভাবে অপবর্তন বর্ণালী বলে। এই যে কোথাও অন্ধকার, আবার আলোকিত, আবার অন্ধকার, আবার আলোকিত, এই যে একটা সজ্জার মতো তৈরি হচ্ছে, এটাকে বলা হয় এর মধ্যে যেটা ঘটে সেই ঘটনাটা ঘটবে, আলোকোষে বিবর্তন দেবে, কখনো শূন্য পর্যায়ের অপবর্তন বর্ণালী বলে। আচ্ছা, এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। থিটা এন ইকুয়াল এন ল্যামডা হবে, তাহলে এন এর মান বসিয়ে বসিয়ে এটা নির্ণয় করা যাবে। জাস্ট এই যে উপরে যে শর্তটা পাওয়া গিয়েছিল, এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, যে শর্তটা পাওয়া গিয়েছিল সেটাকে আরেকটু ব্যবহারিক, এই যে এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল এ ল্যামডা, সাধারণত সমীকরণকে কোথায় নিয়ে রাখতে হয়, যে সমীকরণে যে রূপটা সরাসরি অ্যাপ্লাই, বেশি অ্যাপ্লাই করা হয়, সেই রূপে গিয়ে রাখতে হবে। এই সমীকরণটা তো আমরা আগে বের করে নিয়ে এসেছি, সে এই সমীকরণটাকে আবার একটু সবচেয়ে বহুল ব্যবহৃত রূপে নিয়ে যাওয়ার জন্য আবার শেষের দিকে নিয়ে আসা হয়েছে। এই জন্য আলোচনা, এই ব্যাপারটা অনেক সময় রিপিট মনে হবে যে একই আলোচনা কেন আসছে, কিন্তু এখানে আসলে রিপিট না, একটু পার্থক্য আছে। তাহলে এই ব্যাপারটা আবার নিয়ে আসা হলো, আবার নিয়ে এসে এখন এখান থেকে যদি এ প্লাস বি কে যদি ট্রান্সফার করা হয় এদিকে, তাহলে ওয়ান বাই এ প্লাস বি হবে, আর ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল এন লেখা যায়।
1/a+b=n, এইটারও একটা প্রমাণ আছে, আমরা দেখি নাই। সেটা হচ্ছে যে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হচ্ছে কৃত্রিম ধ্রুবকের ব্যস্তের উপর দেখবে। তাহলে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা যদি n হয়, nটা কার সমান হবে? গেটিং ধ্রুবক a+b ছিল সেটার ব্যস্তানুপাতিক হয়। তার মানে এখন এই a+b টা যদি এদিকে আসে 1/a+b হবে। 1/a+b এর জায়গায় n যদি বসিয়ে দেওয়া যায় এই সমীকরণটা পাওয়া যাবে। তাহলে এখানে থিটা এন, এন আর এন এর মান জেনে এই সমীকরণে বসালে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। মূলত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের মূল টার্গেট আমাদের না, আমাদের টার্গেট ছিল এই যে শর্তগুলো, যে কখন উজ্জ্বল হবে কখন অন্ধকার হবে, এই শর্তগুলো কিন্তু আমরা এই যে যেটা দেখা যাচ্ছে সমীকরণ, এই এই যে একটা সমীকরণ, এই একটা সমীকরণে পাওয়া গেছে যে শর্ত, উজ্জ্বলতা এবং অন্ধকারের শর্ত। তাহলে এই ছিল প্রশ্নটা, আমি প্রশ্নটা তাহলে দেখে দিয়ে আসি। প্রশ্নটা কি ছিল? এই প্রশ্নটা ছিল যে হ্যাঁ, চরম আর অবমের শর্ত, আমরা কিন্তু দুইটা শর্ত দেখে আসলাম। সেটা কার? সমতল নিঃসরণ গ্রেটিং কর্তৃক যখন অপবর্তন হয় তখন। তাহলে এই প্রশ্ন আমাদের শেষ। আহ প্রশ্ন দুইটা একটু বড় আছে, আমি বলেছি যে অন্য ছোট প্রশ্ন কমন পাইলে সেগুলো লেখার জন্য। তবে এই প্রশ্ন এই বলে কিন্তু এই প্রশ্নগুলো না পড়ার সুযোগ নেই। যে না পড়বে সে হয়তো পাশ করতে পারবে, পাশ করতে পারে, কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা প্রায় শূন্য। করতে হবে, A+ পেতে হলে, ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই এই সূত্রগুলো, এই যে বড় প্রশ্নগুলোও করতে হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে